প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংবিধানের, সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে, তার যে ইউনিয়ন বা সংঘ এবং তাদের যে সীমানা অর্থাৎ টেরিটরি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভারতবর্ষের সংবিধান যখন রচনার পরে গৃহীত হয়, তখন কিন্তু সংবিধানের 22টি পার্ট ছিল। সেই 22টি পার্টের মধ্যে কিন্তু পার্ট অন পার্ট অনে কিন্তু আমাদের এই সংবিধানের ইউনিয়ন এবং তার যে টেরিটরি, তার কথা বলা হয়েছে। এই পার্ট অনে কিন্তু 1 থেকে 4টে আর্টিকেল আছে, অর্থাৎ 1 থেকে 4টি ধারা কিন্তু আছে, যেখানে কিন্তু এই ইউনিয়ন এবং টেরিটরির কথা বলা হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক এক বাই এক যে আর্টিকেল 1-এ কি বলেছে। আর্টিকেল 1-এ বলা হয়েছে যে না, ভারতবর্ষ দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অর্থাৎ ভারতবর্ষের যে নাম বা আমাদের দেশের যে নাম, সেটা কিন্তু আমরা ভারতবর্ষ বলতে পারি অথবা ইন্ডিয়া বলতে পারি, যার সংবিধানে কিন্তু এর দুটোরই উল্লেখ আছে। এবং আমাদের যে সাংবিধানিক যে কাঠামো, সেই কাঠামোটা ফেডারেল স্ট্রাকচার হলেও আমাদের যে রাজ্যের কাঠামো, সেটা কিন্তু ইউনিয়ন স্ট্রাকচার। আগে আমরা দেখে নিই ইউনিয়ন স্ট্রাকচার আর ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। ইউনিয়ন ভার্সেস ফেডারেল। ইউনিয়ন স্ট্রাকচার হচ্ছে সেই সমস্ত দেশের স্ট্রাকচার যেখানে তার তার সেই সমস্ত দেশের মধ্যে যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, যাদের কিনা কোনো ক্ষমতা বা অধিকার দেওয়া হয়নি সেই দেশ বা রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার, বা তাদের নিজস্ব কোনো সিটিজেনশিপ দেওয়া হয়নি। পুরো দেশে কিন্তু একটাই সিটিজেনশিপ। কিন্তু ফেডারেল স্ট্রাকচারে হচ্ছে দেখা যায় যে না, সেই সমস্ত দেশ যেখানে কিন্তু বিভিন্ন রাজ্য বা দেশ কিন্তু মিলিত হয়ে একটা বড় দেশ গঠন করেছে সন্ধির মাধ্যমে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পতাকা আলাদা, অর্থাৎ দেশের জাতীয় ন্যাশনাল যে পতাকা সেটা আলাদা, তাদের সিটিজেনশিপ আলাদা, এবং তাদের আদার্স যে অনেক বিষয়গুলো আছে যেমন সংবিধান আলাদা, সেগুলোকে কিন্তু ফেডারেল স্ট্রাকচার বলা হয়। ইউনিয়ন স্ট্রাকচারের মধ্যে আমাদের দেশ কিন্তু ইউনিয়ন স্ট্রাকচার, কিন্তু আমেরিকা অর্থাৎ ইউএসএ কি কিন্তু আমরা ফেডারেল স্ট্রাকচার বলতে পারি, কারণ ইউএসএ অলমোস্ট 50টি দেশ মিলে বা রাজ্য মিলে বা স্টেট মিলে আমরা বলতে পারি যে ইউএসএ গঠিত হয়েছে, যেমন মেক্সিকো, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন। এবং এদের তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো, প্রত্যেকের কিন্তু তাদের যে পতাকা সেটা আলাদা, তাদের সিটিজেনশিপ আলাদা। কিন্তু সেই জন্য তারা যে কোনো সময় কিন্তু তারা এখান থেকে বেরিয়ে গিয়ে আলাদা দেশ বা নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করতো। তাহলে তোমরা বুঝতে পারলে ইউনিয়ন স্ট্রাকচার আর ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, আমাদের দেশ যে ভারতবর্ষ এবং ইন্ডিয়া নাম হলো, এই দুটো নাম রাখার কারণ হচ্ছে যে যখন ভারতবর্ষের সংবিধান সভায় ভারতের নাম, দেশের নাম কি রাখা হওয়া উচিত সেটা নিয়ে ডিবেট ওঠে, তখন কিন্তু সংবিধান সভার কিছু মেম্বার কিন্তু বলে যে ভারতের নাম কিন্তু ট্র্যাডিশনাল হওয়া উচিত, মানে ভারত হওয়া উচিত। কিন্তু অন্য কিছু মানুষজন সংবিধান তারা কিন্তু বলে না, ভারতবর্ষের নাম কিন্তু মডার্ন হওয়া উচিত, অর্থাৎ ইন্ডিয়া হওয়া উচিত। তখন কিন্তু সংবিধান সভা কিছুটা বাধ্য হয়েই কিন্তু ভারতবর্ষের নাম দুটোই রেখে দেয়, অর্থাৎ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তাহলে আমাদের আর্টিকেল নাম্বার 1 থেকে কিন্তু আমরা দেশের নাম জানতে পারি। দ্বিতীয় কি জানতে পারি, না আমাদের দেশে যেটা আমরা আলোচনা করলাম সবেমাত্র, যে আমাদের দেশের যে কাঠামোটা সেটা কিন্তু ইউনিয়ন স্ট্রাকচার। আমাদের দেশের স্ট্রাকচার কিন্তু কনস্টিটিউশনাল স্ট্রাকচার ফেডারেল, অর্থাৎ আমাদের পার্লামেন্টারি সিস্টেম সেটা কিন্তু ফেডারেল স্ট্রাকচার, কিন্তু আমাদের দেশের যে গঠন সেটা কিন্তু ইউনিয়ন স্ট্রাকচার। বি.আর. আম্বেদকর কারণ দেখে যে ভারতবর্ষের যে রাজ্যগুলোকে যদি ইউনিয়ন স্ট্রাকচার না করে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু তারা চাইলেই কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ভারতের যে ইউনিটিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ভারতবর্ষকে কিন্তু ইউনিয়ন স্ট্রাকচারে রাখা হয়েছে। এবার আর্টিকেল 1 আমাদের কোন কোন রাজ্য বা কেন্দ্র অঞ্চলগুলোকে আমাদের দেশে অন্তর্ভুক্ত করা হয়েছে তার 3টে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। একে দেওয়া হচ্ছে টেরিটরিজ অফ স্টেট, অর্থাৎ যে সমস্ত আমাদের বর্তমান যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেই সমস্তগুলো। 2 হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ বলতে হচ্ছে আমাদের বর্তমানে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোকে ভারতবর্ষে রাখা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে যে না, ভারতবর্ষ যদি বর্তমানে বা ভবিষ্যতে কখনো কোনো জায়গাকে দখল করে নেয়, বা কোনো জায়গা যদি ভারতের না হওয়া সত্ত্বেও তারা যদি ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকে কিন্তু সেই অধিকার দেওয়া উচিত। বা ভারত মহাশয় কোনো একটা জায়গা হঠাৎ করে যদি ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, ভারতবর্ষ তাদের অধিকার আনতে চায়, তাহলে কিন্তু ভারতবর্ষের এই আর্টিকেল
1-এর 3 নাম্বার ধারা অনুসারে কিন্তু ভারতবর্ষ সেটা করতে পারে। ভারতবর্ষে বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকে জানি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, চলো তাহলে আমরা জেনে নিই আর্টিকেল নাম্বার 2 তে কি বলা হয়েছে। না, আর্টিকেল নাম্বার 2 তে বলা হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টকে কিছু অধিকার দেওয়া হয়েছে। কি অধিকার দেওয়া হয়েছে? যে না, আমাদের যে আর্টিকেল 1-এর 3 নাম্বার সাব কলমে যেটা রয়েছে যে অন্য কোনো দেশ যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চায়, তো যদি তারা যুক্ত হতে চায় তাদের যুক্ত করার তো অধিকার কাউকে দিতে হবে না, সেটাই পার্লামেন্টকে দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 2 এর মাধ্যমে। না, বলা হয়েছে যে না, যে ভারতবর্ষে যদি কোনো রাজ্য বা কোনো বাইরের দেশ ভারতবর্ষে যুক্ত হতে চায়, তাহলে ভারতবর্ষ কিন্তু পার্লামেন্টকে অধিকার দেওয়া হয়েছে তাদেরকে ভারতবর্ষের সীমারেখার মধ্যে যুক্ত করার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 1975 সালে সিকিম রাজ্য কিন্তু আমাদের দেশের সাথে যুক্ত হয়েছে, কারণ 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 35th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডের মাধ্যমে কিন্তু আমাদের সিকিম রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে এই 2 নম্বর আর্টিকেলের বল প্রয়োগ করে। চলো তাহলে আর্টিকেল নাম্বার 3-এ কি বলছে সেটা একবার দেখে নেওয়া যায়। আর্টিকেল নাম্বার 3-এ কিন্তু কিছু পাওয়ার দেওয়া হয়েছে ভারতের পার্লামেন্টকে। না, কি কি পাওয়ার দেওয়া হয়েছে? না, ভারতবর্ষের বর্তমানে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, আমরা পশ্চিমবঙ্গ বলতে পারি, উড়িষ্যা, কর্ণাটক, কেরালা, যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বা কেন্দ্রশাসিত রাজ্যগুলো রয়েছে, পার্লামেন্টের কিন্তু ক্ষমতা রয়েছে যে তারা চাইলেই কিন্তু এই সমস্ত রাজ্যের সীমানা কম বেশি করতে পারে, চাইলে এই সমস্ত রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন উড়িষ্যা থেকে ওড়িশা কিন্তু করেছে পার্লামেন্টে, এবং তাদের এই যে নামটাও চেঞ্জ করতে পারে, তাদের বাউন্ডারি চেঞ্জ করে দেবে। অর্থাৎ এক কথায় ভারতের পার্লামেন্টকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যের যে সীমানা বা রাজ্যের যে নাম অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে কিন্তু যে কোনো সময় সেটাকে যা ইচ্ছা তাই করতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে, অন্য কারোর সঙ্গে যুক্ত করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তবে অবশ্যই তাকে এটা করতে গেলে কিন্তু প্রিয় রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টকে জাস্ট একটা চিঠি দিয়ে জানিয়ে দিতে হবে যে আমরা ওই রাজ্যের নামটি পরিবর্তন করতে যাচ্ছি বা ওই রাজ্যের সীমানার পরিবর্তন করতে পারছি। এবং প্রেসিডেন্ট কি করবে যে না, এই যে পার্লামেন্ট যেটা তাকে জানিয়েছে সেটা কিন্তু স্টেট লেজিসলেচারকে ফরওয়ার্ড করে দেবে যে তাদের অনুমতি বা তাদের সিদ্ধান্ত জানার কথা। আচ্ছা, এক্ষেত্রে যদি বিধানসভা বা যে রাজ্যের নাম পরিবর্তন হচ্ছে বা সীমানা পরিবর্তন হচ্ছে সেই রাজ্য যদি অসংগতি জানায়, তাহলে কি পার্লামেন্ট সেটা করতে পারবে? অবশ্যই করতে পারবে। জাস্ট ফর্মালিটির জন্য কিন্তু তাদেরকে পাঠানো হয় স্টেট লেজিসলেচারকে। সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট কিন্তু স্টেট লেজিসলেচারের সিদ্ধান্ত বা বিধানসভার সিদ্ধান্ত কিন্তু মানতে বাধ্য নয়। সে কিন্তু তার নিজের ইচ্ছা মতো এটা করতে পারবে। চলো আর্টিকেল নাম্বার 4-এ কি বলছে সেটা একবার দেখে নিই। আর্টিকেল নাম্বার 4-এ বলা হয়েছে যে আমাদের যেটা আর্টিকেল নাম্বার 2-তে বলা হয়েছে যে যদি ভারতবর্ষের বাইরের কোনো জায়গা ভারতবর্ষে যুক্ত হতে চায়, অথবা আর্টিকেল নাম্বার 3-এ যেটা বলা হয়েছে যে না, ভারতবর্ষের যে বর্তমান রাজ্যগুলো রয়েছে তাদের যদি কোনো সীমানার পরিবর্তন বা নামের পরিবর্তন করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু এইটা করার জন্য পার্লামেন্টের কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। আমরা প্রত্যেকেই জানি সংবিধান সংশোধনের যে নীতি বা যা নিয়ম যেটা, সেটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 368-তে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু স্পেশাল মেজরিটি অর্থাৎ 2/3 মেজরিটি দরকার। পার্লামেন্টের 2/3 মেজরিটি যদি সেই বিলের ফেভারে গিয়ে কথা বলে তবেই কিন্তু সেটা সংবিধান অ্যামেন্ডমেন্ট সম্ভব। কিন্তু সেই সংবিধান অ্যামেন্ডমেন্টের নিয়ম কিন্তু এই যে কোনো রাজ্যের নাম পরিবর্তন বা কোনো দেশের বাইরের অংশ ভারতবর্ষে যুক্ত হতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু লাগু হয় না। জাস্ট সিম্পল মেজরিটিতেই কিন্তু চাইলে পার্লামেন্ট পাস করে দেবে। সিম্পল মেজরিটি মানে 50%। আমরা প্রত্যেকেই জানি যে এরই উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ, যেটি কিন্তু আগে কিন্তু নাম ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ তারা কিন্তু 1971 সালে স্বাধীনতা অর্জন করে পাকিস্তানের থেকে। সেই জায়গারই একটা সেই জায়গারই একটা জায়গার নাম ভারতবর্ষের বেরুবাড়ি। বেরুবাড়ি এমন একটা জায়গা ছিল যেটা ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে অবস্থিত ছিল। পাকিস্তান কিন্তু অর্থাৎ পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটি বাংলাদেশ, তারা কিন্তু ডিমান্ড করেছিল সেই জায়গাটি, এবং তৎকালীন সময় সরকার কিন্তু খুব প্রেসারে পড়ে যাচ্ছিল সেই জায়গাটিকে ডিভাইড করা দিয়ে, এবং সরকার সিদ্ধান্ত নেয় যে তার অর্ধেকটা তাদেরকে ছেড়ে দেবে, বাকিটা আমাদের মধ্যে নেবে।
কারণ তারা জানে যে পার্লামেন্টের অধিকার রয়েছে, স্টেটের যে কোনো জায়গার পরিবর্তন করতে পারে। কিন্তু তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে বাধা দেয়। সুপ্রিম কোর্ট বলে না, সংবিধানে তোমার কিন্তু পাওয়ার আছে ভারতবর্ষের দেশের মধ্যে যে কোনো স্টেটের সীমানার পরিবর্তন করা, কিন্তু ভারতবর্ষের কোনো সীমানাকে তুমি দেশের বাইরের কাউকে দিয়ে দেওয়ার অধিকার কিন্তু তোমার নেই। সেক্ষেত্রে কিন্তু তুমি সিম্পল মেজরিটিতে পাশ করিয়ে পারবে না। সেক্ষেত্রে তোমাকে সংবিধানে সংশোধন করানোর পরে কিন্তু তুমি সেটা পারবে। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু 9তম সংবিধান সংশোধন হয় 1960 খ্রিস্টাব্দে, এবং সেই জায়গাটি কিন্তু পাকিস্তানদেরকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে সুপ্রিম কোর্ট কিন্তু আবার বলে যে যদি কিনা ভারতবর্ষ বা অন্য কোনো দেশের মধ্যে যদি সীমানাগত কোনো ডিসপুট দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু সংবিধান সংশোধনের কোনো দরকার নেই, সিম্পল মেজরিটিতেও কিন্তু সেটা করিয়ে দেওয়া যেতে পারে। চলো পরের পয়েন্ট দেখে নিই। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, অর্থাৎ যেটা কিন্তু 1947 খ্রিস্টাব্দে, তখন থেকে কিন্তু তারপর থেকে কিন্তু কিছু জায়গা, অর্থাৎ যখন স্যার র্যাটক্লিফকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষ ও পাকিস্তানের সীমানাকে ডিসপুটকে মেটানোর জন্য, তখন কিন্তু তিনি খুব অল্প সময়ের মধ্যেই ডিসপুটটা বা সীমানাকে নির্ধারণ করে দিয়েছিলেন। যার ফলে কিছু জায়গা ভারতবর্ষের, যারা কিন্তু কিছু হিন্দু বলা যেতে পারে যারা বাংলাদেশে থেকে যায়, এবং কিছু মুসলিম যারা ইন্ডিয়াতে থেকে যায়, যার ফলে কিন্তু 100তম সংশোধনের মাধ্যমে 2015 খ্রিস্টাব্দে কিন্তু এই ডিসপুটটাকে মেটানো হয়, এবং যার ফলে 51টি এনক্লেভ, যেটা ভারতবর্ষের যারা হিন্দুরা বাংলাদেশে থাকে তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হয়, এবং 111টি এনক্লেভসকে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। চলো পরের পয়েন্ট দেখে নিই। এইভাবে কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 1 থেকে 4-এর বিষয়টা আমরা আলোচনা করে নেব। এবার আমরা দেখে নেবো যে ভারতবর্ষে যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো ছিল, অর্থাৎ যেখানে কিন্তু ব্রিটিশ সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতো না, তাদেরকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কিভাবে আমাদের দেশের সঙ্গে যুক্ত করা হয়। যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে, তখন ভারতবর্ষে প্রায় 552টি প্রিন্সলি স্টেট ছিল, যাদের মধ্যে 549টি স্টেট কিন্তু ভারতবর্ষের সঙ্গে সরাসরি যুক্ত হয়। কিন্তু 3টি স্টেট, সেটা কিন্তু এক হচ্ছে হায়দ্রাবাদ, 2 জুনাগড়, 3 কাশ্মীর, কিন্তু ভারতবর্ষে তারা যুক্ত হতে চায়নি। তারা কিন্তু চেয়েছিল যে স্বাধীনভাবে তারা কিন্তু নিজেদের স্বতন্ত্র রাখবে। তখন স্যার সর্দার বল্লভভাই প্যাটেলের উপর কিন্তু দায়িত্ব পড়ে যে ভারতবর্ষের আহ, এই যে 3টি প্রিন্সলি স্টেটকে কিভাবে ভারতে যুক্ত করা যায়। তখন কিন্তু হায়দ্রাবাদকে কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হয়, সেখানে সেনাবাহিনী পাঠিয়ে। জুনাগড়কে পাঠানো হয় সেখানকার সাধারণ ইলেকশন করিয়ে। অ্যাকচুয়ালি জুনাগড়ের যে রাজা ছিল সে ছিল মুসলিম, কিন্তু তার যে বসতি ছিল, সেখানকার যে মানুষজন ছিল, তারা কিন্তু অবশ্যই হিন্দু ছিল। তারপরে জেনারেল ইলেকশনে তারা ভারতবর্ষে যুক্ত ছিল। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু উল্টো। পাকিস্তানের ক্ষেত্রে যে রাজা ছিল, রাজা হরি সিং, সে ছিল হিন্দু, কিন্তু সেখানে সাধারণ মানুষ ছিল কিন্তু মুসলিম। যার ফলে কিন্তু যখন পাকিস্তানিরা তাদের উপর জায়গা দখলের জন্য আক্রমণ করে, তখন রাজা হরি সিং কিন্তু ভারতের শরণাপন্ন হয়, এবং তখন বল্লভভাই প্যাটেল বলে, তাহলে তুমি যে আমাদের দেশে যুক্ত হতে চাইছো, সেই সন্ধিকে তুমি স্বাক্ষর করো, আমরা ইমিডিয়েটলি সৈন্য পাঠিয়ে দিচ্ছি। যার ফলে কিন্তু রাজা হরি সিং সেটা মেনে নেয়, এবং ভারতবর্ষ সৈন্যবাহিনী পাঠিয়ে কিন্তু পরবর্তীতে সেই জায়গাকে দখল করে নেয়। এইভাবেই কিন্তু আমাদের দেশের যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো ছিল ভারতবর্ষে যুক্ত হয়। এবার যুক্ত হওয়ার পরে 1950 সালে যখন ভারতবর্ষ সংবিধান চালু হয়, তখন ভারতবর্ষের সংবিধানে কিন্তু এই যে ভারতবর্ষে যে সমস্ত দেশ রাজ্যগুলি যুক্ত হয়েছে বা বা প্রিন্সলি স্টেট, তাদেরকে 4টি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। পার্টে ওয়ানে রাখা হয় হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো ব্রিটিশ সরকার সরাসরি তাদের রাজত্ব করত ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে। পার্ট বিতে কিন্তু প্রিন্সলি স্টেট, অর্থাৎ সবে আমরা আলোচনা করলাম যারা কিন্তু, যেমন হায়দ্রাবাদের নিজাম, যারা কিন্তু স্বতন্ত্রভাবে রাজত্ব করত। তিনে কিন্তু কমিশনার স্টেট গুলো, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট ছিল সেখানে কিন্তু চিফ কমিশনের মাধ্যমে রাজত্ব করা হতো সেই সমস্ত জায়গাগুলো। এবং পার্ট ডিতে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ আমাদের আন্দামানকে কিন্তু রাখা হয়েছিল। চলো পরবর্তী পয়েন্ট দেখে নিই। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কিন্তু ভারতবর্ষের যে রাজ্যগুলি ছিল, তারা কিন্তু ডিমান্ড করে যে ভারতবর্ষের যে রাজ্যের যে বিভাজন, সেই বিভাজনটা যেন অবশ্যই লিঙ্গুইস্টিক বেসিস, অর্থাৎ ভাষার ভিত্তিতে হয়, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে।
কারণ মাদ্রাসটা বর্তমানে যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সেটা কিন্তু 1950 খ্রিস্টাব্দে ম্যাড্রাস নামে ছিল। এর ফলে কিন্তু যারা তেলেগু ভাষা মানুষ তারা কিন্তু চাইছিল যে তারা ম্যাড্রাস থেকে বেরিয়ে এসে অন্ধ্রপ্রদেশ দেশটি গঠন করবে। যার ফলে কিন্তু একটি কমিশনও গঠন করা হয়, যেটি শাহ কমিশন নামে পরিচিত। এটার জন্য যে মানুষের যে ডিমান্ড, যে ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন করতে হবে সেটা দেখার জন্য সে কিন্তু শাহ কমিশন 1948 সালে রিপোর্ট পেশ করে এবং তারা কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে যে রাজ্যের গঠনের দাবিকে তারা অস্বীকার করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে ভিত্তিতেই কিন্তু স্টেটের গঠনের কথা বলে। পরবর্তীতে আরেকটি কমিটি গঠন করা হয়, জেভিপি কমিটি। এটা 1948 সালেই কিন্তু গঠন করা হয়। সেখানে কমিটির সদস্য ছিল জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। এবং তারাও কিন্তু এপ্রিল 1949 সালে রিপোর্ট পেশ করে এবং তারাও কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যের গঠনকে কিন্তু রিজেক্ট করে। তার সত্ত্বেও অক্টোবর 1953 সালে ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে ম্যাড্রাস থেকে কিন্তু অন্ধ্রপ্রদেশ নামক একটি আলাদা রাজ্যের গঠন করে, যারা কিন্তু তেলেগু ভাষাভাষী গঠন। এবং সেটা কেন করতে বাধ্য হয়েছিল? কারণ না, একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল পট্টি শ্রীমাল্লু, যিনি কিন্তু খুবভাবে চাইছিল যে ভাষার ভিত্তিতে আমাদের তেলেগু ভাষা মানুষদের নিয়ে একটি অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করতে। কিন্তু তৎকালীন সরকার কোনোভাবেই সেটা মেনে নিচ্ছিল না। যার ফলে কিন্তু তিনি হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ না খেয়ে 56 দিন পরে মারা যায়। আর যার ফলে কিন্তু সরকার কিন্তু ভীষণভাবে প্রেসারে পড়ে গিয়েই কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের গঠন করে। চলো পরবর্তী পয়েন্ট। এইভাবেই কিন্তু প্রথম ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন কিন্তু অন্ধ্রপ্রদেশে হয়ে যায়। এবং পরবর্তীতে যখন দেখা যায় যে অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার পরে কিন্তু অন্য অন্য যে সমস্ত রাজ্যগুলি তারাও কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার দাবি তুলতে থাকে। যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কিন্তু বাধ্য হয়েই কিন্তু একটা কমিশনের গঠন করে, যে কমিশনের চেয়ারম্যান ছিল যে ফজল আলী, তৎকালীন সময় যিনি সুপ্রিম কোর্টের কিন্তু বিচারক ছিলেন। এবং তাকে দায়িত্ব দেওয়া হয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব কিনা সেটা দেখার জন্য। তার সঙ্গে আরো দুজন সদস্য ছিলেন, এক ছিলেন KM পানিক্কর আর একজন ছিল HK কুঞ্জু। এবং তারা কিন্তু সেপ্টেম্বর 1950 সালে রিপোর্ট পেশ করে এবং যেখানে তারা মেনে নেয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার কথা। কিন্তু তবে তারা এটার বিরোধিতা করে যে একটি ভাষা মানেই একটি স্টেট, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। অর্থাৎ যদি কেউ পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলে, বাইরের কোনো লোক অর্থাৎ যদি বিহার থেকে হোক, উড়িষ্যা থেকে হোক, যারা হিন্দি ভাষী অন্য কোনো ভাষায় কথা বলে তারা এই দেশে এসে থাকতে পারবে না, এটাকে কিন্তু তিনি রিজেক্ট করে দেয়। তারা বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব, কিন্তু একটি ভাষা মানে একটি স্টেট এটা কিন্তু সম্ভব নয়। তাহলে কিন্তু ভারতের যে ইউনিটিটা সেটা কিন্তু কোথাও না কোথাও কিন্তু ব্যাঘাত করছে। যার পরিপ্রেক্ষিতে তার এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার সপ্তম সংবিধান সংশোধন করেন 1956 খ্রিস্টাব্দে এবং ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার দাবিগুলো ধীরে ধীরে মেনে নেয়। যার ফলে কিন্তু বোম্বাইকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট করে দেওয়া হয় 1960 খ্রিস্টাব্দে। এবং পাঞ্জাবকে কিন্তু ভেঙে চারটি রাজ্য অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যারা পাহাড়ি অঞ্চলের হিমাচল প্রদেশ, চণ্ডীগড় কিন্তু যে জায়গাটা মেন কেন্দ্রবিন্দু ছিল পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, সেই জায়গাটাকে চণ্ডীগড় রাখা হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বলা হয়। পাঞ্জাব ভাষাভাষী কথা মানুষদের কিন্তু পাঞ্জাব করে দেওয়া হয় এবং হিন্দি ভাষাভাষী মানুষকে কিন্তু হরিয়ানায় ভাগ করে দেওয়া হয় শাহ কমিশনের রিপোর্টে 1966 খ্রিস্টাব্দে। এবং তার পরবর্তীতে কিন্তু মধ্যপ্রদেশের থেকে ছত্তিশগড়কে ভেঙে দেওয়া হয় 1 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে এবং উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড কিন্তু ভাঙা হয় 9 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে এবং বিহার থেকে কিন্তু ঝাড়খণ্ডকে কিন্তু ভাগ করা হয় 15 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ কিন্তু অন্ধ্রপ্রদেশকে আবার ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্য করা হয় 2014 খ্রিস্টাব্দে। এইভাবেই কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন হয়। তো আমরা আজকে এই বিষয়টির মাধ্যমে কম বেশ প্রত্যেকে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের দেশের রাজ্যগুলোকে কি করে আমাদের দেশের সঙ্গে একত্র করা হয়েছে এবং এইভাবেই কিন্তু আমাদের আজকের টপিক এখানেই শেষ হচ্ছে। যদি কারোর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার বা কমেন্টস করতে কিন্তু বলবেন না। ধন্যবাদ।